দর্শক স্বাগতম, কেমন আছেন? এই শীতের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এক্সপার্ট ওপিনিয়ন অনুষ্ঠানে। দর্শক, একটি দৃশ্য কল্পনা করি। মনে করি এরকম একটি শীতের সন্ধ্যায় আমরা সবাই মিলে গল্প করছি। বাড়ির সবাই হতে পারে, সেটা আমাদের বন্ধুরা হতে পারে। হঠাৎ করে একজনের বুকটা কেমন চেপে আসে, অথবা হঠাৎ তিনি বলতে লাগলেন, আমার বুকে বেশ ব্যথা হচ্ছে। সবাই হতচকিত হয়ে তার দিকে তাকালাম। ব্যথাটা বেড়েই যাচ্ছে। হয়তো ভয় পেয়ে সেই মুহূর্তে কিছু করার না ভেবে আমরা দৌড়ে হাসপাতালে চলি। হাসপাতালে যাওয়ার পর নানা ধরনের জল্পনা কল্পনা। তারা এসে বললেন হার্টে ব্লক ধরা পড়েছে, অথবা ব্লক থাকতে পারে। এরকম একটি সিচুয়েশন বা অবস্থা হয়তো এখনকার সময়ে খুব সাধারণ একটি সিচুয়েশন। দেখা যাবে আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকেই এই জাতীয় সমস্যার অথবা এই জাতীয় একটি আচ্ছা, তো আজকে আমরা কথা বলবো এক্সপার্ট ওপিনিয়ন অনুষ্ঠানে আমাদের হার্টের ব্লক বা আমরা যেটাকে রক্তনালী বলি, হার্টের রক্তনালীর ব্লক চিকিৎসা ও প্রতিকার নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ টিভির আমাদের আজকের অনুষ্ঠানে। ভাস্টারাল এমপি প্রেজেন্টস। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন ডাক্তার চৌধুরী মেহতাব মোহাম্মদ, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ রাজ টিভির সব দর্শকদের আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আজকে আমরা আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যখন এমবিবিএস পড়তাম খুব একটা প্রশ্ন আসতো, বা সেই সময় নতুন একটা টার্মের সাথে আমরা পরিচিত হয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। নাগরিক সভ্যতায় আমরা যে ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, সেই সমস্ত জীবনযাত্রায় যে যে সমস্যা সম্মুখীন আমরা হয়ে থাকি, তার মধ্যে সম্ভবত রক্তনালীর ব্লক একটি বিশাল সমস্যা, যেটা আসলে মধ্য বয়সের দিকে আমাদের টের পেতে হয়। তো স্যার, আজকে আমরা এই হার্টের রক্তনালী ব্লক চিকিৎসা এবং প্রতিকার নিয়ে কথা বলবো। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার নাম এবং বয়স লিখে প্রশ্ন করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে অনুষ্ঠানটি বারবার করে শেয়ার করে দেওয়া, যেন আমরা যে তথ্যগুলো আজকে দিতে চাচ্ছি তা যেন সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। স্যার, তাহলে প্রথমে আমরা এই রক্তনালীর ব্লক বলতে আমরা কি বুঝি, সেই ব্যাপারে স্যার মানে আমাদের দর্শকরা যেন বুঝতে পারে। এভাবে স্যার, রক্তনালীর ব্লক বলতে আমরা কি বুঝি সেটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আমি চেষ্টা করি তোমাদের সবার বোঝার জন্য। সেটা হলো যে যদি তুমি একটা বিল্ডিং ধরো, একটা বিল্ডিং এর প্রতিটা দেওয়াল যেভাবে তৈরি হয় সেটা হলো ইট দিয়ে, একটা একটা ইট করে তারপর একটা বিল্ডিং এর দেওয়াল তৈরি হয়। আমাদের শরীরের ভিতর সেরকম অজস্র ইটের গাঁথনি দিয়ে তৈরি হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোকে বলা হয় কোষ। এই কোষগুলো যদিও আমি ইটের সাথে তুলনা করলাম, কিন্তু প্রতিটা ইটের মধ্যে থাকে নিজস্ব একটা ফ্যাক্টরির মতো, যেখানে এনার্জি তৈরি হয়, শক্তি উৎপাদন হয়। কাজে সেই শক্তি উৎপাদন হতে গেলে তাকে তো পুষ্টির প্রয়োজন হয়, তাকে অক্সিজেনের প্রয়োজন হয়। তো আমরা যে সমস্ত খাবার গ্রহণ করি, সেই খাবারগুলো ভেঙে যে খুব ছোট 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 পার্টিকেল হয়ে সেগুলো সেই প্রতিটা ইটের মধ্যে ঢোকার জন্য, প্রতিটা কোষের মধ্যে ঢুকতে গেলে, এবং অক্সিজেন যেটা সেই ফ্যাক্টরিতে প্রয়োজন, প্রতিটা ইটের মধ্যে কিন্তু একটা ফ্যাক্টরি, প্রতিটা কোষের মধ্যে একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির অক্সিজেন এবং সেই ফ্যাক্টরির যে সমস্ত পুষ্টি নিউট্রিয়েন্ট, সেটা যদি যেতে হয় তো সেটা কে বহন করে নিয়ে যাবে? সেটা বহন করে নিয়ে যায় হলো রক্তনালী। রক্ত বহন করে নিয়ে যায়, আর রক্তগুলো যায় হলো রক্তনালীর দিয়ে। একটা নর্মাল যে পাইপ আমরা দেখি, কলের পাইপের মতোই পাইপগুলো রক্তনালীর, কিন্তু এগুলো ইলাস্টিকের। এবং এই হৃৎপিণ্ড হচ্ছে এমন একটা অঙ্গ আমাদের শরীরে, যেটা জন্ম থেকে মৃত্যু অবধি ক্রমাগতই তাকে সংকুচিত এবং প্রসারিত হতে হয়, তার কোনো বিরাম নাই। শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের যদিও বিশ্রাম আছে, কিন্তু হার্টের বিরাম নাই। কাজে হার্টের ফ্যাক্টরিকে চলতে হয় সারাক্ষণ, প্রতিনিয়ত। তো
তার জন্য তার এনার্জি এবং তার তার অক্সিজেন সেই সাপ্লাইটাও থাকতে হয় পর্যাপ্ত পরিমাণে। তো হার্টের সেই প্রতিটা কোষের সাপ্লাই যাচ্ছে কিন্তু রক্ত দিয়ে, রক্তনালী দিয়ে। সেই রক্তগুলির নাম আমরা বলি ধমনী। যে দূষিত রক্ত যে নালী বহন করে তাদেরকে বলি আমরা শিরা, যে বিশুদ্ধ রক্তনালী বহন করে তাকে আমরা বলি ধমনী। তো সেই বিশুদ্ধ রক্ত বহনকারী রক্তনালী হৃৎপিণ্ডে যেটা যায় তাকে বলা হয় করোনারি আর্টারি, করোনারি ধমনী। ধমনীর ইংলিশ প্রতিশব্দ হচ্ছে আর্টারি। এই করোনারি আর্টারি বা হৃৎপিণ্ডের রক্ত সংবহনকারী ধমনীগুলোর মধ্যে যখন হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে যায়, কাট অফ হয়ে যায়, তখন কিন্তু প্রতিটা ফ্যাক্টরির মধ্যে এনার্জির সংকট হয়, প্রতিটা রক্তনালীর মধ্যে নিউট্রিশনের অভাব হয়, এবং যদি দীর্ঘ সময় এই ব্লকটা থাকে তাহলে সেই রক্ত নালী বন্ধ থাকার কারণে সেই কোষগুলো মরে যায়। তাকে আমরা বলি হার্ট অ্যাটাক, বা ইংরেজিতে এটাকেই বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে রক্ত ব্লকের জন্য, হৃৎপিণ্ডের রক্ত ব্লকের যদি দীর্ঘ সময় থাকে সে ব্লক, তাহলে তার জন্য হৃৎপিণ্ডের মাংসের প্রতিটা কোষ যখন মৃত হয়ে যায়, সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। তো রক্তনালী ব্লক হলেই হার্ট অ্যাটাক হবে এমন কোনো কথা নাই। রক্তনালীর ব্লকটা হয় মূলত দুইটা, মানে এর দুইটা অংশ, দুইটা কম্পোনেন্ট, দুইটা অংশ, মানে এর মধ্যে দুইটা পার্টি ইনভলভ। একটা পার্টি হচ্ছে, দুইটা দল ইনভলভ যদি সহজ বাংলায় বলি। একটা দল হচ্ছে যে রক্তনালীটা ক্রমশই শুরু হয়ে যদি যায়, ধমনীটা সে শুরু হওয়ার কারণ বিভিন্ন কারণ আছে, যেমন বলা হয়েছে যে সেডেন্টারি লাইফ, আমাদের কবি বলেছেন যে ফিরিয়ে দাও সেই অরণ্য, কিংবা আমরা বলি যে গো ব্যাক টু দ্য প্লেজেন্ট ফার্মার্স প্লেজেন্ট ডেজ। সেই জীবন থেকে যখন আমরা সরে এসেছি আধুনিক সভ্যতার সেডেন্টারি লাইফ, বিশেষ করে এখন কম্পিউটার এবং অন্যান্য তথ্য প্রযুক্তির যুগে আমরা আরো বেশি স্থবির হয়ে গিয়েছি, সেটা একটা যেমন কারণ। সেই সাথে সেই স্থবিরতা এবং আধুনিকায়নের জন্য যে সমস্ত রোগ আমাদের হয়, যেমন ডায়াবেটিস এবং হাইপারটেনশন, সেই সাথে যদি যুক্ত হয় উচ্চ চর্বিযুক্ত খাবার এবং স্মোকিং, সবকিছু মিলেই কিন্তু ক্রমশই রক্তনালীকে শুরু করে দেয়। কিন্তু এই শুরু হয়ে যাওয়া রক্তনালী দিয়েও কিন্তু রক্ত প্রবাহিত হতে পারে। তাতে কিন্তু যতটুকু রক্ত যায় সে রক্ততে কিন্তু সেই হৃৎপিণ্ডের মাংসপেশি মৃত নাও হতে পারে। কিন্তু হঠাৎ করে চলমান রক্ত ওই সরু জায়গা দিয়ে চলতে চলতে যদি সেখানে জমাট বেঁধে যায়, সেই জমাট বাঁধা রক্ত পার হয়ে রক্ত কিন্তু তারপরে আর যেতে পারে না, সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। তো বুকে যখন ব্যথা হয়, রক্তনালী শুরু হয়ে যাওয়ার জন্য ব্যথা হতে পারে, কিন্তু সেই ব্যথা থেকে সবসময় যে হার্ট অ্যাটাক হবে এমন কোনো কথা নাই। তো একটা পার্টি হচ্ছে একটা দল হচ্ছে যারা রক্তনালীকে শুরু করে দিচ্ছে, আবার আরেকটা দল হচ্ছে যারা রক্তকে জমাট বেঁধে দিচ্ছে। কাজে আমাদের মনে রাখতে হবে, এক দল মিলে এই নাটক মঞ্চস্থ হবে না। এই নাটক মঞ্চস্থ হবে দুই দল মিলে, দুই দলে আবার বহু প্লেয়ার আছে। তো আমরা যখন চিকিৎসাতে যাব, আমরা যখন চিকিৎসা নিয়ে আলাপ করব, প্রতিকার নিয়ে আলাপ করব, প্রতিরোধ নিয়ে আলাপ করব, তখন আমাদের এই দলগুলো বুঝতে হবে দুইটা দল। এক দল রক্তনালী শুরু করে, আরেক দল রক্তনালীর চলমান রক্তকে জমাট বাঁধে। সেই দলে আবার অনেক প্লেয়ার আছে, সেই প্লেয়ারদের সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই রোগের চিকিৎসা এবং প্রতিকারে ওই প্লেয়ারদের সম্পর্কে জানতে পারলে আমরা তখন এটাকে ভালোভাবে মোকাবেলা করতে পারবো। চাইনিজ ফিলসফার এক সময় বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু উইন দ্য ব্যাটল ইউ হ্যাভ টু নো দ্য এনিমিজ। কাজে আমাদের দুইটা দল সম্পর্কে মনে রাখতে হবে, দুই দলের প্লেয়ার সম্পর্কে আমি আসবো যখন তুমি আবারও প্রশ্ন করবে আমাকে, তখন কিভাবে আমরা এটা মোকাবেলা করব। আশা করি পরিষ্কার হয়েছে তোমাদের ব্লক সম্পর্কে। ধন্যবাদ স্যার, খুব দারুণ ভাবে আমাদের আজকে বুঝিয়ে দিলেন। কারণ স্যার আসলে মেডিকেল টার্ম গুলো তো আমরা যেরকম বুঝতে পারি আমাদের সাধারণ দর্শকরা হয়তো সেভাবে বুঝতে পারতো না। আপনার এই নাটকীয় উপস্থাপনার কারণে আশা করি আমাদের দর্শকরা জিনিসটাতে আরো মজা পেয়ে গেছেন। তো আমরা সেই প্লেয়ার সম্পর্কে আসলে আলোচনায় আসবো। তো স্যার, রক্তনালীর ব্লক নিয়ে যখন আমরা কথা বলছি, স্পেশালি হার্টের রক্তনালীর ব্লক স্যার, তো মূলত কি কি কারণে আমাদের এই হার্টের মানে ব্লক গুলো হচ্ছে, স্যার কি কি কারণে হচ্ছে এই বিষয়ে একটু আলোচনা করবেন যেন আমাদের দর্শকরা একটু সতর্ক হতে পারেন। হয়তো আমরা প্রতিরোধের অংশে গিয়ে এটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু স্যার কারণগুলো মূলত জানতে চাচ্ছি।
যেখান থেকে আমি শেষ করেছিলাম সেখানেই আবার শুরু করি। দুটি দল বলেছিলাম। প্রথম দল যারা রক্তনালী শুরু করে, এবং তখন আমি আগেই বলেছি সেই দলের মধ্যে আছে হলো সেডেন্টারি লাইফ, মানে অলস জীবন কিংবা কর্মহীন জীবন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, ধূমপান। এই সমস্ত যদি কোনো ব্যক্তির এই সমস্ত অনুষঙ্গ থেকে থাকে, তাহলে তার ক্রমাগত রক্তনালী চেপে আসার সম্ভাবনা থাকে। এর মধ্যে অবশ্য এমনও হতে পারে যে একজন ব্যক্তির তার কিছুই নাই, সে খুবই কর্মঠ এবং তার উচ্চ রক্তচাপ, ব্লাড ডায়াবেটিস কিংবা কোলেস্ট্রল কোনোটাই নেই, কিন্তু তার বংশে হয়তো কম বয়সে কারো হার্টের সমস্যা ছিল। কম বয়স বলতে হচ্ছে পুরুষদের 50 বছরের কম এবং মহিলাদের 55 বছরের কম। তখন সেই বংশগতভাবে তার জন্য এই ব্লকটা হয়ে যেতে পারে কোনো কারণ ছাড়া, মানে তার হয়তো কোনো রিস্ক ফ্যাক্টর আমরা নাই, কিন্তু তারপরেও তার এটা হতে পারে। এটা হলো এক দলের যারা প্লেয়ার তাদের কথা বললাম: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, স্মোকিং এবং বংশের প্রভাব। আবার বলেছি যে আমরা রক্ত জমাট যারা বাঁধে, রক্ত জমাট বাঁধার যে দল, সেই দলের মধ্যে যেই যেই প্লেয়াররা আছে, সেই প্লেয়ার গুলার সম্পর্কে আসলে সাধারণ মানুষকে অবহিত করা একটু কঠিন। আমাদের আমাদের রক্তে অনেক রকমের উপাদান আছে, যেই উপাদানগুলো রক্তকে তরলও রাখার চেষ্টা করে, আবার রক্তগুলোকে জমাটও বাঁধার চেষ্টা করে। এই দুই দলের মধ্যে যখন ব্যালেন্স হয়ে যারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তারা যখন ডমিনেট করে, তখনই কিন্তু রক্তটা জমাট বাঁধে। আর এই জমাট রক্ত কিন্তু ব্লকের উপর হঠাৎ করে হয় না। যদি কোনো কারণে যে যেই রক্ত নালীটা চেপে এসেছিল, সেই রক্তনালীর রক্তনালীর ভিতরে যে সারফেসটা, যে পৃষ্ঠদেশ যেটা, সেটা যদি মসৃণ থাকে তাহলে কখনোই রক্ত জমাট বাঁধতে পারে না। কিন্তু সেই চেপে আসা অংশটা যদি কখনো অমসৃণ হয়ে যায়, তখনই সেখানটায় রক্ত জমাট বাঁধতে পারে। কাজেই স্টেজটার একটা দল তৈরি করে, যেমন আমরা বলেছি ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং কোলেস্টেরল। সেই স্টেজের উপর রক্ত জমাট বাঁধে যখন আরেকটা দল, সেটা করতে হলে স্টেজটাকে আবার তৈরি করতে হয়, সেই স্টেজটাকে অমসৃণ করতে হয়, যাতে সেখানে রক্ত বসতে পারে। তো তাহলে কি দাঁড়ালো, এই যে রক্ত যাতে জমাট না বাঁধে সেই জন্য চেষ্টা করা। সেটার জন্য কি করণীয়, সেটা পরবর্তীতে তুমি প্রশ্ন করলে হয়তো আমি বলতে পারবো। আরেকটা দিক হচ্ছে যে যেই সমস্ত যারা রক্তনালী চেপে আনে, তাদের সম্পর্কে আমি বললাম: উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রক্তনালীর ব্লক কি কি কারণে হয়ে থাকে সেই ব্যাপারে। এগুলোকে আমরা সাধারণত যেগুলো নিয়ে আমরা মূলত কথা বললাম, সেটা এগুলো কারণ সম্পর্কে বলি। তাহলে আপনাদের যাদের আমি বলবো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে, এই জাতীয় রোগগুলো আসলে আপনার রক্তনালীতে যে ধরনের ব্লক হবে সেটার সম্ভাবনা বাড়িয়ে দেবে। অতএব আমাদের দর্শকরা আশা করি এই ব্যাপারে সচেতন থাকবেন। যদি এই জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, তাহলে দ্রুত ডাক্তারের কাছে গিয়ে সেটা আপনার আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করবেন। এখন আমরা স্যারের কাছে চলে যাব। স্যার, এই জাতীয় হার্টের রক্তনালীর ব্লক কাদের কাদের বেশি হয়, কোন কোন বয়সে এবং কাদের বেশি হয়, সে ব্যাপারে স্যার যদি কিছু বলতেন। তোমাকে আগেই বলেছি, সাধারণত 55 বছর বয়সের পরেই পুরুষদের ক্ষেত্রে, 55 বছর বয়সের পরে হার্টের অ্যাটাক হয়। মহিলাদের বেলায় সেটা 60 বছরের পরে। বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর উন্নত বিশ্বে। আমাদের দেশে কিন্তু এই বয়সটা আবার অনেক কম। আমরা দেখেছি আমাদের দেশে 45 বছর পার হলেই একটা ঝুঁকির মধ্যে পড়ে যায় হার্ট অ্যাটাক হওয়ার আমাদের পুরুষদের, এবং আমাদের মহিলাদের 50 থেকে 55 থেকেই শুরু হয় তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি। এবং তোমাকে যেমনটা বলেছি যে যদি কর্মহীন অলস জীবন যাপন করে, বিশেষ করে বর্তমান যুগে যারা যারা আইটি সেক্টর গুলোতে কাজ করে, সারাদিন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একটা জায়গায় বসে থাকে, সেই রকম, এবং অন্য যারা কর্মহীন জীবন যাপন করে কিংবা যাদের জীবনে ব্যায়াম কিংবা অন্য কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো স্থান নেই, তারা তারা ঝুঁকির মধ্যে থাকে যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের ডায়াবেটিস বেশি থাকে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, কোলেস্টেরল যাদের বেশি থাকে, এবং যারা ধূমপায়ী হয় তাদের জন্য মূলত এই ধন্যবাদ। সমস্ত ঝুঁকির মধ্যে থাকে। যদিও কিছু, যেমন দুশ্চিন্তা, টেনশন, এনজাইটি, এগুলা কি এই সমস্ত ব্যক্তিরা কি ঝুঁকির মধ্যে? আসলে এটা নির্ণয় করা খুব কঠিন। আমরা তো টেনশন আর উদ্বেগ, উৎকণ্ঠাকে মাপতে পারি না, সেই জন্য বলা হয় না। কিন্তু অবশ্যই
উদ্বেগ, যে জীবনে প্রচুর উদ্বেগ এবং উৎকণ্ঠা, সে জীবন অবশ্যই আমরা মনে করি ঝুঁকির মধ্যে। যেমন যেমন তোমরা সিনেমায় দেখতে পাও যে নায়িকা চলে গেছে হঠাৎ বাড়ি ছেড়ে, আর নায়িকার বাবা বুকে হাত দিয়ে বসে আছে, সেই হঠাৎ টেনশন, অপ্রত্যাশিত খবর। সেটা একটা কারণ হতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্সে সেটাকে ডিফাইন করা একটু কঠিন। ধন্যবাদ স্যার, আপনার এই সুন্দর ভাবে আমাদের রোগীদেরকে কি কি কারণ বা কোন বয়সে এই সমস্যাগুলো হয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার আমাদের আমরা আরেকটা প্রশ্ন করে থাকি, আপনারাও স্যার আমাদের পরীক্ষার হলে একটা কোশ্চেন করে থাকেন, সেটা হচ্ছে যে কোনো রোগের রিস্ক ফ্যাক্টর কি কি জিনিস থাকলে বা কি কি রোগ থাকলে বা সিচুয়েশন থাকলে আমাদের রোগীদের এই রক্তনালীর মানে হার্টের রক্তনালীর ব্লকের সম্ভাবনাগুলো বেড়ে যাবে। স্যার এই রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জানতে চাচ্ছি। রিস্ক ফ্যাক্টর কথাটা মনের মধ্যে গেঁথে রাখা ভালো সবার জন্য, রোগীর জন্য এবং আমাদের সবার জন্য। আমরা বলেছি যে, কারণ আমরা যখন চিকিৎসার অংশটুকুতে যাব রক্তনালী ব্লকে, তখন কিন্তু বারবার বলবো আমরা দুইটা জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো, একটা হলো জীবন পদ্ধতি, লাইফস্টাইল, আমরা আরেকটা বলি যে রিস্ক ফ্যাক্টর। এই দুইটা জিনিসকে নিয়ন্ত্রণটা হলো প্রাথমিক, এবিসি কিংবা ক খ গ রক্তনালীর চিকিৎসার জন্য। তো আবারও একই প্রসঙ্গে আসছে, রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ধূমপান এবং অলস জীবন। এগুলো হলো রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টর গুলোকে আমরা যখন রক্তনালীর মোকাবেলা করতে যাব, মনে রাখতে হবে যে এই প্লেয়ার গুলাকে আমাদের মোকাবেলা করতে হবে, এই প্লেয়ার গুলাকে সরিয়ে দিতে হবে। ধন্যবাদ স্যার। দর্শক, আজকে আমরা কথা বলছি হার্টের রক্তনালী ব্লক এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। আপনাদের মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই প্রশ্নগুলো আমাদের কাছে আপনাদের নাম এবং বয়স এবং সমস্যাগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন, আমরা এর সমাধান করার চেষ্টা করবো। এবং আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আজকে এই অনুষ্ঠানটি স্পন্সর হচ্ছে ভাস্টারাল এমআর, এন্ড দ্য নেম অফ দ্য প্রোগ্রাম ইজ এক্সপার্ট ওপিনিয়ন। কথা বলছি হার্টের রক্তনালী ব্লক চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। স্যার এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম রক্তনালী ব্লক নিয়ে। স্যার একটা প্রশ্ন চলে এসেছে, প্রশ্নে দর্শকদের একটি প্রশ্ন নিয়ে আসি। আমার বয়স 38 বছর বছর 6 বছর আগে হার্টের বাম পাশে একটি রিং পরানো হয়। নিয়মিত ঔষধ ও হাঁটাহাঁটি করার পর ও হাঁটতে গেলে হাঁপিয়ে যায়। গত 28/12/2020 তারিখে এনজিওগ্রামের পর দেখা যায় ডান পাশে একটা 100% ব্লক হয়ে গেছে। আগের রিং ঠিক আছে এবং আমি আর কি করতে পারি? স্যার ওনার প্রশ্নটা ছিল, উনি 38 বছর 6 মাস বয়স, উনি আগে একটা রিং করিয়েছেন এবং গত বছরের ডিসেম্বর মাসে তার আরেকটি সিমটম দেখা দেয়। এরপর যখন এনজিওগ্রাম করা হয়েছে তখন দেখা গেছে আরেকটি আর্টারিতে সম্ভবত 100% ব্লক আছে। এই সময় উনি কি করতে পারেন? তার পরামর্শ চেয়েছেন। আহ, যতটুকু বোঝা যাচ্ছে, রোগী হিসেবে আপনি অনেক বাধ্য একজন রোগী। আপনি বলেছেন যে আপনার হার্টের ব্লক হওয়ার পর বাম দিকে রিং বসানোর পর আপনি নিয়মিত হাঁটতেন। আশা করি যে সমস্ত ওষুধ আপনার চিকিৎসক আপনাকে দিয়েছিলেন সেগুলোও নিয়মিত সেবন করতেন। এবং ধারণা করতে পারি আপনার যে সমস্ত রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা এতক্ষণ বারবার আলাপ করলাম, যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল, সেগুলোও আপনি নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছেন। কিন্তু তদপি দেখা গেল যে সবকিছু করার পরও আপনাকে ব্লক রেহাই দিল না, আপনার ডান পাশে 100% ব্লক হয়ে গিয়েছে। তো 100% ব্লক হলে আজকাল কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করে যখন ধরা পড়েছে 100% ব্লকও অনেক সময় রিং এর মাধ্যমে আবার এটা মোকাবেলা করা যায়। যদি কোনো কারণে রিং এর মাধ্যমে মোকাবেলা না করা যায়, তাহলে আহ, দুইটা পথ আমাদের জন্য খোলা খোলা থাকে। একটা পথ হচ্ছে যে আপনি আসলে হাঁপিয়ে যে যাচ্ছেন, সেই হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটা যদি আমরা ওষুধপত্র দিয়ে মোকাবেলা করতে পারি, যদি আপনার ওষুধকে আমরা এমন একটা মাত্রায় নিয়ে যেতে পারি যে ওষুধ খাওয়ার পর আপনি হাঁপিয়ে যাচ্ছেন না, আপনি আপনার নর্মাল জীবন যাপন করতে পারছেন, তাহলে হয়তো ওষুধের উপর এবং যেই যে জীবন প্রণালী এবং যেই রিস্ক ফ্যাক্টর সাথে মোকাবেলা করে আপনি আছেন, সেইভাবে আপনি চলতে পারেন। আর যদি আপনার পক্ষে জীবন ধারণ সম্ভব না হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো আমাদের বিকল্প পথে যাওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু সাধারণত ডান দিকের রক্তনালী ব্লকের জন্য ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারির পরামর্শ দেওয়া হয় না। চেষ্টা করা হয় যে ওষুধের মাধ্যমে কিংবা রিং এর মাধ্যমে সেটাকে মোকাবেলা করা। এবং যদি খুবই জটিল হয় যে ব্লকটা, সেক্ষেত্রে অনেক বেশি উন্নততর সেন্টারগুলোতে অনেক রকমের চিকিৎসার সুযোগ আছে আজকাল, এবং বাংলাদেশেও আজকাল এই সমস্ত সুযোগ আছে। আশা করা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই 100% ব্লক থাকলেও
সেই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশে হয়তো সেই ব্লকটার সুরাহা করা যাবে। ধন্যবাদ স্যার। দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরবর্তীতে কি কি ধরনের পদক্ষেপ নেবেন। তো আমরা কথা বলছিলাম হার্টের রক্তনালীর ব্লক নিয়ে। স্যার, আমি এখন একটু জানতে চাচ্ছি, যদি হার্টের তো বিভিন্ন ধরনের রক্তনালী আছে এবং আমরা জানি যে ডান দিক বাম দিক, স্যার উনি যে বললেন ডান দিকের ধমনীতে বা বাম দিকের ধমনীতে ব্লক হয়। স্যার, এখন আমি জানতে চাচ্ছি এই জাতীয় ব্লক যদি হয়, স্যার কি কি উপসর্গ নিয়ে রোগী আমাদের কাছে আসবে, এবং আরো একটা জিনিসটা ক্লিয়ার করতে বলছি এই কারণে, রোগীরা কখন বুঝবেন যে তাদের ডক্টরের কাছে যাওয়ার সময় হয়ে এসেছে। কারণ আমাদের রোগীরা আসলে অনেক সময় আমরা দেখছি স্যার একদম শেষ মুহূর্তে এসে আমাদের কাছে, তখন আমাদেরও হাতে আসলে ইমার্জেন্সি থাকে, এমআই নিয়ে চলে আসে। তো আমাদের রোগীরা কখন উপসর্গগুলো ধরতে পারবেন যে তার আগে আমার ডক্টরের কাছে যেতে হবে, সে ব্যাপারে যদি একটু বলতেন। প্রথমত, যে সমস্ত রোগীদের ঝুঁকি রয়েছে বেশি, একটা বয়সের পর, নির্দিষ্ট বয়সের পর তাদের নিয়মিতই চেক আপ করা উচিত। যে চেক আপটা দুই ধরনের। প্রথম হলো যে তার রক্তচাপ ঠিক আছে কিনা, নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা। তার যদি ডায়াবেটিস থাকে, সে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা। তার যদি কোলেস্টেরল বেশি থাকে, সে কোলেস্টেরলটা নিয়মের মধ্যে আছে কিনা। এবং এই সমস্ত রিস্ক ফ্যাক্টর যারা আছে তার জন্য কিন্তু হাঁটাটা একেবারে বাধ্যতামূলক। সেই হাঁটার ব্যাপারে সে মানে সচেষ্ট আছে কিনা। এই জিনিসগুলো করার পরেও যদি কখনো কখনো সে এই নিয়মের মধ্যে চলতে চলতে একসময় দেখে যে হাঁটতে যেয়ে সে ক্লান্তি বোধ করছে, কিংবা হাঁটতে যেয়ে বুকের মাঝখানে ব্যথা হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, একদিন দুই দিন না, প্রতিদিনই হাঁটতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ হাঁটার পর বুকের ঠিক মাঝখানটায় একটা একটা বুকের মাঝখানে একটা মুঠি রাখলে, হাতের মুঠি রাখলে যতটুকু জায়গা ততটুকু জায়গা জুড়ে একটা ব্যথা হচ্ছে, এবং বসে গেলে সে ব্যথাটা কমে যাচ্ছে। তো এই ব্যথাটার ধরন যদি দেখা যায় যে দিনের পর দিন একই রকম থাকছে, সেটাকে আমরা বলি একটা স্ট্যাবল একটা রূপ। এটাও হার্টের ব্যথা। সেই হার্টের ব্যথাটা কিন্তু স্ট্যাবল একটা জায়গায়, একটা নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম করলে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এবং বিশ্রাম নিলেই চলে যায়। এটা হলো এক ধরনের উপসর্গ, এবং তার চিকিৎসা হলো একরকম। আবার আরেক ধরনের উপসর্গ হতে পারে সেই বুকের মাঝখানের ব্যথা, বুকের একদম ঠিক মাঝখানে, বাম দিকে ব্যথা না। আমরা সাধারণত ওই যে আগে বললাম যে সিনেমাতে যেটা দেখায় যে বাম দিকে হাত দিয়ে বসে থাকে, আসলে কিন্তু হার্টের ব্যথা খুব কম ক্ষেত্রে বাম দিকে হয়। টিপিক্যাল একটা হার্টের ব্যথা কিন্তু বুকের ঠিক মাঝখানটায় হবে, এবং শুধু একটা আঙুল দিয়ে দেখানো যাবে না, একটা মুষ্টির পরিমাণ জায়গা দিয়ে সেটা দেখাতে হবে। সে ব্যথা বিদ্যুৎ চমকের মতো হবে না, সে ব্যথা অন্তত নিদেন পক্ষে 60 সেকেন্ড থাকবে। সেই ব্যথাই হলো হার্টের ব্যথা, এবং এই ব্যথাটা বাম হাতে ছড়াতে পারে, বাম হাতের ছোট আঙুলটার দিকে ছড়াতে পারে। এই ব্যথা চোয়ালের দিকে ছড়াতে পারে। বুকের যে ব্যথা চোয়ালের দিকে ছড়ায়, সেটাকে আমরা খুব বেশি সন্দেহের চোখে দেখি। এটা হলো হলো একটা ক্লাসিক্যাল পিকচার। একজন হৃদরোগী এই সমস্ত ক্লাসিক্যাল পিকচার নিয়ে আসতে পারে, কিন্তু বহু ক্ষেত্রেই এই সমস্ত ধ্রুপদী লক্ষণগুলো নাও থাকতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে বলে যে গ্যাস, অ্যাসিডিটি, এই ধরনের কমপ্লেন নিয়েও আমাদের রোগীরা যখন হাসপাতালে ইমার্জেন্সিতে আসে, তাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে যাদেরকে আমরা বলতাম গ্যাস্ট্রিক কিংবা রিফ্লাক্স, যাদের আমরা বলতাম অ্যাসিডিটি কিংবা গ্যাস, তাদের একটা একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগীরই দেখা যায় একটা হার্ট অ্যাটাকের দিকে গড়াচ্ছে। কাজে ওই ধরনের লক্ষণ যদি থাকে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য, এবং সেক্ষেত্রেও কিন্তু তাদের সতর্ক হয়ে একটা নিকটবর্তী ভালো একটা চিকিৎসা কেন্দ্রে চলে আসা উচিত, জানার জন্য যে তার এটা হার্ট অ্যাটাক হয়নি, তার হার্টে ব্লক হয়নি। কাজে এই লক্ষণ সম্পর্কে কিন্তু একদম যদি ক্লাসিক্যাল সিমটম বলা হয়, সেটা হলো বুকের মাঝখানে ব্যথা, মুষ্টি পরিমাণ জায়গা জুড়ে ব্যথা। সে যে ব্যথাটা যাবে হলো হাতের দিকে কিংবা চোয়ালের দিকে, যে ব্যথাটা পরিশ্রম করলে পরে বাড়তে থাকবে এবং বিশ্রাম নিলে পরে কমে যাবে, যে ব্যথাটা উত্তেজনার কারণে বেড়ে যেতে পারে, কিংবা জিহ্বার নিচে নাইট্রেট নামে এক ধরনের ওষুধ আছে, সেটা দিলে কমে যেতে পারে, তখন আমরা তাকে বলবো একটা টিপিক্যাল ব্যথা, একটা একদম ধ্রুপদী যে লক্ষণগুলো হার্ট অ্যাটাকে, সেটা হার্ট ব্লকে, সেটা আমরা বলবো। কিন্তু এর বাইরেও কিন্তু অ্যাটিপিক্যাল, বিশেষ করে মহিলাদের জন্য, মহিলারা হলো এমনিতেই নেগলেক্টেড, তাদের যে কোনো লক্ষণকে আমরা সাইকোজেনিক ভাবে, মানসিক ভাবে, কিন্তু মহিলাদেরই আবার দুর্ভাগ্যক্রমে তাদের পুরুষদের মতো যেরকম টিপিক্যাল বুকের মাঝখানে ব্যথা, যেটা চোয়ালে কিংবা হাতে যায়, যেটা হাঁটলে পরে বাড়ে কিংবা বিশ্রামে কমে যায়, ঠিক সেরকম টিপিক্যাল ব্যথা নাও হতে পারে। তাদের ব্যথাটা কিন্তু মহিলাদের তুলনামূলকভাবে অ্যাটিপিক্যাল বা অন্য রকমের ব্যথার পরিমাণ। কাজে যে কোনো ধরনের বুকের অস্বস্তি কিংবা হাতের মধ্যে কোনো অস্বস্তি, এগুলাকে আমরা
এভাবেও হার্টের রোগীর লক্ষণ দেখা দিতে পারে। আরো মনে রাখতে হবে আমাদের যে কোনো রকম ব্যথাই হচ্ছে না, কিন্তু কিন্তু সে অনেক ক্লান্তি বোধ করছে, হঠাৎই অনেক ক্লান্তি বোধ করছে। হাঁটতে গেলে চলতে গেলে এতদিন ভালোই চলছিল, কিন্তু ক্লান্তির জন্য হঠাৎ করে তার ক্লান্তি অনুভব করছে। তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে তার হার্টে ব্লক হওয়ার অন্য আরো সম্ভাবনার সাথে হার্টে ব্লকের সম্ভাবনা একটা সম্ভাবনা। কিংবা প্রতিদিন প্রতি রাতে খুব ভালো ঘুম হতো, কিন্তু এক রাতে দেখা গেল কেমন একটা অস্বস্তি, কেমন একটা শ্বাসকষ্টের মতো হচ্ছে, কেমন একটা দুর্বলতার মতো হচ্ছে, অন্য দিনের মতো এনার্জি পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো ব্যথা নাই। সেরকম সেরকম ব্যক্তিদেরও কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যে থাকতে পারে। কাজে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত ভ্যারি করে। সেই জন্য আমাদের সবসময় সতর্ক, যে কোনো শুধুমাত্র বুকের ব্যথা নয়, যে কোনো কারণে যদি অবসাদ, ফেটিক বলি আমরা, কি হঠাৎ অকারণে কোনো অবসাদ যদি আসে কারো, কিংবা যদি শ্বাসকষ্টের মতো মনে হয় কখনো, তখনও কিন্তু ভাবতে হবে। যদি যে সমস্ত বয়স, যে সমস্ত ঝুঁকিপূর্ণ মানুষদের আমরা হার্ট অ্যাটাক হতে পারে বলে ভাবি, উচিত হবে তাদেরকে নিকটবর্তী হার্ট সেন্টারগুলোতে যে জেনে নেওয়া যে তার হার্টে ব্লক নেই। স্যার, স্যার আমাদের এই প্রশ্নটা আমি করছি আমাদের যারা জুনিয়র ডক্টর আছেন, যারা ইমার্জেন্সিতে কাজ করছেন তাদের জন্য। স্যার আমি নিজে মানে ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে কাজ করি। তো স্যার আমাদের এখানে আউটডোরে প্রচুর এরকম ফিমেল পেশেন্টস বা মেল পেশেন্টস এরকম ব্যথার কমপ্লেন নিয়ে আসেন। হ্যাঁ, কারণ সেই সময় স্যার আসলে কি রিফ্লাক্সের কারণে হচ্ছে, অথবা তাদের খুব কমপ্লেন থাকে তাদের গ্যাস হচ্ছে, এই জাতীয় কমপ্লেন নিয়ে আসলে অনেক আসে। সেটা শুধু আমরা আমি এখানে চাকরি করি দেখে পাচ্ছি সেরকম না, ইমার্জেন্সি তো প্রচুর এই ধরনের রোগী আসতে পারে। আমি এটা জানার জন্য বলছি স্যার, এরকম পেশেন্ট যখন আমাদের এখানে আসবে আমরা তখন এক্সক্লুড করার জন্য কি কি করতে পারি? যে আমি এটা থেকে এক্সক্লুড করে দিচ্ছি আইদার এটা মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেম নাকি আসলে কার্ডিওলজি প্রবলেম। এক্ষেত্রে স্যার ইনস্ট্যান্ট যদি আমাকে ডিসিশন নিতে হয় বা এটা আমি যদি এক্সক্লুড করতে চাই ওই মুহূর্তে, স্যার আমাদের ইমার্জেন্সিতে বা আমরা ওপিডিতে কি কি করতে পারি? তো অবশ্যই এটা খুব খুব জরুরি একটা প্রশ্ন তুমি করেছো, যেটা আমাদের জানা সবার খুব জরুরি জানা। সেটা হচ্ছে যে তোমাকে তোমার মধ্যে যেন কোনো হিরোইজম না এসে বসে, ভর করে, যে বলে দেখো এই ব্যথাটা হার্টের হতেই পারে না, এরকম কথা যেন তোমার মুখ দিয়ে কখনো না বের হয়। কিংবা এরকম কথা যেন কখনো না বের হয় যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, এটা গ্যাসের ব্যথা। এরকম যেন হতে পারে, হওয়ার সম্ভাবনাই হয়তো বেশি, কিন্তু সবসময় বুঝতে হবে যে তোমাকে এক্সক্লুড করতে হবে যে তার হার্ট অ্যাটাক হয়নি। বহু ক্ষেত্রে দেখা গেছে যে মুখের মধ্যে তোমার অ্যান্টাসিড ভর্তি, অ্যান্টাসিডের ট্যাবলেটের সাদা অংশ, তাকে ওই অ্যান্টাসিডের সাদা অংশ অবস্থায় তাকে আমাদের হঠাৎ করে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, তাকে আমাদের সিপিআর দিতে হয়েছে। কাজে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি যে তার হার্ট অ্যাটাক হয়নি, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা চেষ্টাই করতে হবে এটা প্রমাণ করতে যে তার হার্ট অ্যাটাক হয়নি। সেটা যদি করতে চাই আমরা তাহলে আমাদেরকে ইসিজি তো করতেই হয়, কিন্তু ইসিজি নর্মাল হলেই তোমাদের নিশ্চিন্ত থাকতে হবে না। আর ইসিজিটা যখন তোমরা ইন্টারপ্রিটেট করবে তখনও কিন্তু তাতে যথেষ্ট মুন্সি আনার প্রয়োজন হবে। হয়তো তুমি এককভাবে সেটার জন্য যথেষ্ট নাও হতে পারো। অনেক ধরনের ফ্যালাসি থাকে, ইভেন যারা আমাদের বিশেষজ্ঞ, যারা আমার জুনিয়র কলিগস যারা, তাদের মধ্যে আমার অনেক সময় দেখা যায়, পৃথিবীর সর্বত্রই দেখা যায় যে একটা ইসিজির ইন্টারপ্রিটেশনটা সবসময় অতটা সহজ হয় না। বিশেষ করে যদি ইসিজিটা স্পষ্টভাবে না রেকর্ডিং হয়ে থাকে, তাহলে কখনই সেটাকে বিশ্বাস করবে না। তোমাকে পেতে হবে একটা স্পষ্ট ইসিজি, যেখানে স্পষ্টভাবেই থাকতে হবে যে হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ নেই। আর এছাড়া আজকাল রক্তের যে এনজাইমটা করা হয়, যেটা খুবই জরুরি, সেই এনজাইমটা অলমোস্ট সব ক্ষেত্রেই আমাদের করতে পারা উচিত। সেই এনজাইমটা ওইটা ধরা পড়তে 2-3 ঘন্টা সময় লেগে যায়। যদি তার লক্ষণটা 2-3 ঘন্টার পুরানো হয়ে থাকে, তখন আমরা রক্তের জন্য অবশ্যই পাঠিয়ে দিব, সেটাকে আমরা বলি সিকেএমবি এনজাইম। সেই রক্তের সেই পরীক্ষাটা যদি নেগেটিভ আসে, যদি ইসিজি নর্মাল আসে, তার ব্যথা যদি কমে যায়, তাহলে আমরা কয়েক ঘন্টা পরে রোগীকে ছেড়ে দিতে পারি। কিন্তু যদি কোনো কারণে সিকেএমবিটা বেশি থাকে, যদি রোগীর আমরা তখন ভাবছি যে তার হয়তো রিফ্লাক্স থাকতে পারে, তার অ্যাসিডিটি থাকতে পারে, কিংবা যদি ইসিজিতে কোনো পরিবর্তনের আভাস থাকে, কিংবা কিংবা যে যখন সে আসছিল পরবর্তী 1-2 ঘন্টার পরের ইসিজিটাতে কিছু পরিবর্তন আছে, খুব স্পষ্ট না পরিবর্তনটা কি, সে সমস্ত ক্ষেত্রে তাকে সন্দেহের চোখে দেখাই ভালো। এবং সেই সমস্ত রোগীদের ইমার্জেন্সিতে রাখা, কিংবা যদি সুযোগ থাকে ইনডোরে কোথায় ওয়ার্ডে ভর্তি করে নেওয়াটাই ভালো হবে। কাজেই ইম্পর্টেন্ট হলো বারবার ইসিজি করা, কয়েক ঘন্টা পর পর ইসিজি করা। ইসিজিতে পরিবর্তনের আভাস থাকলে সেটা একটা লক্ষণ। এটা খুব সস্তা এবং করা সম্ভব, আমাদের দেশে ম্যান পাওয়ার প্রচুর আছে।
2-3 ঘন্টা পর পর ইসিজি করা এমন কঠিন কোনো ব্যাপার না, এবং এনজাইমটা করিয়ে ফেলা। তারপর যদি তার তেমন কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, কোনো টিপিক্যাল চেস্ট পেন না থাকে, সবকিছু যদি নর্মাল থাকে, তাহলে হয়তো 6-7 ঘন্টা পরে তাকে বলা যেতে পারে না আপনার এটা অ্যাসিডিটি কিংবা অন্য কিছু হতে পারে। ধন্যবাদ স্যার। আমরা যেহেতু স্যার ইনভেস্টিগেশনের কথায় চলে এসেছি, তাইলে স্যার একটা প্রশ্ন হলো, আমাদের দেশের রোগীরা বা সাধারণ যে জনগণ আছে তারা কত বছর বয়স থেকে এই ধরনের কার্ডিওলজিক্যাল চেক আপ বা হার্টের চেক আপ গুলো শুরু করে, এবং স্যার তারা কি কি ইনভেস্টিগেশন করতে পারে বা কি কি ইনভেস্টিগেশন করে? কারণ স্যার আমরা যখন বলি তখন আমাদের রোগীরা যার কারণে আমাদের উপর অনেক সময় অসন্তুষ্ট হন যে এই ইনভেস্টিগেশন দিচ্ছে, আমরা অনেক দিচ্ছি, সেটা আমাদের আসলে এক্সপ্লেন করতে হয় তাদের কাছে। তো জানতে চাচ্ছি স্যার, আমরা যদি চেক করতে চাই বা এক হচ্ছে কত বছর বয়স থেকে এগুলো শুরু করতে হবে এবং কবে থেকে? বসবাস করি তথ্য নির্ভর পৃথিবীতে, এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করি আমরা। আমরা সেই 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 যুগে বাস করি না যখন একটি ব্যক্তি চিকিৎসকের প্রত্যুৎপন্নমতিতা দিয়ে তার চিকিৎসাটা সাধন হতো। এখন আমাদেরকে সব কিছু বলতে হয়, সবকিছু চিকিৎসা করতে হয় একটা গাইডলাইনের উপর নির্ভর করে, যে গাইডলাইনগুলো পশ্চিমা বিশ্বেই বেশি তৈরি করে। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই গাইডলাইনটা নাই, যে কত বছর বয়স হলে পরে কি কি পরীক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে হয় কি, যে আমাদের খুব ভ্যারি করে একজনের ওপিনিয়ন থেকে ওপিনিয়ন, সেটা খুব উচিত না। কিন্তু স্বাভাবিকভাবে আমি তোমাকে বলতে পারি যে তোমার যদি বয়স 40 হয়, তোমাকে রিস্ক ফ্যাক্টর যে যেই শত্রুগুলো তোমাকে তোমার 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 ভিতরে বেড়ে উঠছে নীরবে নিভৃতে, রক্তের নালীকে ব্লক করছে ক্রমশই, সেই শত্রুগুলো আছে কিনা সেগুলোকে তুমি দেখতে পারো। যেমন তোমার ডায়াবেটিস কিংবা কোলেস্ট্রল 40 বছর বয়স কিংবা 35 বছর বয়স হলেও দেখে নিতে পারো। যদি নর্মাল থাকে 3 থেকে 5 বছর পর আবার সেটা রিপিট করতে পারো। কোলেস্টেরল, ডায়াবেটিস আর রক্তচাপ, এই 3টা জিনিস। এটা হলো এক ধরনের পরীক্ষা। কিন্তু আমরা সবসময় বলি যার মানে যাদের রক্তনালীতে ব্লক হয়েছে কিংবা যাদের হয়নি তাদের সবার জন্যই আমি বলি, এবং কখনো কখনো এটা বলতেই হয় যে আমি বলছি। কেন এটা বলতে হয় সেটা হলো দীর্ঘ দীর্ঘ সময়ের চিকিৎসার অভিজ্ঞতা থেকে মানুষের জীবনে কিছু বিশ্বাস জন্মায়, যে বিশ্বাসগুলার শিকড় আসলে অনেক গভীরে। সেখান থেকে আমি তোমাকে বলছি, সেটা হলো যে আসলে হার্টের রোগী যদি সে তার ডায়াবেটিস, কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার, এগুলোর জন্যই ডাক্তারের কাছে আসার প্রয়োজন হবে। কিন্তু সে যদি হাঁটে, সে যদি প্রতিদিন হাঁটে 40 মিনিট ক্রমশ এবং একটু জোরে হাঁটে, এবং প্রতিদিন যদি দেখে যে তার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তার প্রতিদিন তার হার্টের চেক আপ হয়ে যাচ্ছে। তার বাইরে আর কিন্তু খুব হার্টের চেক আপ, হার্টের ডাক্তারের কাছে যাওয়ার খুব প্রয়োজন নেই। তার সে সে মানে তাকে আমরা হৃৎপিণ্ডের হৃদরোগী জেনে থাকি আর না থাকি। কাজে যদি কর্মঠ কোনো ব্যক্তি, সে সারাক্ষণ হাঁটে কিংবা সারাক্ষণ কর্ম করে, কাজের মধ্যে থাকে, তার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে তার কোনো রকম হার্টের জন্য স্পেসিফিক কোনো পরীক্ষা করার প্রয়োজন নাই। কিন্তু তার প্রয়োজন আছে তার ডায়াবেটিস, কোলেস্ট্রল এগুলা আছে কিনা সেগুলা জানান। তো জিনিসগুলো কিন্তু অনেক সিম্পল এবং অনেক পরিষ্কার, অনেক সহজ, অনেক সহজ। আমি এমনকি আমাদের হৃৎপিণ্ডের যে সমস্ত রোগী 4টা 5টা ব্লক, যাদেরকে আমরা বলি যে আপনার বাইপাসেরও প্রয়োজন নাই, আপনি হাঁটেন, ওষুধ খান ঠিক মতো, তাদেরকে আমরা বলি আপনার এমনকি আমাকেও বারবার দেখানোর প্রয়োজন নেই। কারণ আপনার ডাক্তারের সাথে আপনার প্রতিদিন দেখা হচ্ছে, আপনি হাঁটতেছেন, আপনি ভালো আছেন, আপনার শ্বাসকষ্ট নাই, আপনার বুকে ব্যথা নাই, আপনার অবসাদ কিংবা ক্লান্তি নাই, আপনি ভালো আছেন, আপনার ডাক্তারের সাথে প্রতিদিন আপনার দেখা হচ্ছে। আপনার যেটা জানতে হবে সেটা হলো যে আপনার কোলেস্টেরল ঠিক আছে কিনা, আপনার ডায়াবেটিস ঠিক আছে কিনা, আপনি হাঁটছেন ঠিক ঠিক মতো কিনা। তুমি এখন আমাকে বলতে পারো কেন হাঁটার কথা তো বারবার বলতেছেন, আপনার মানে রোগীদের উপর কঠিন কাজটাই সবসময় বলেন, হাঁটার কথা বলেন। কখনো কখনো এমন হয় যে 20 মিনিট ধরে রোগীকে আমরা হাঁটার কথাই বলি, এবং রোগীরা বিরক্ত হয় যে ডাক্তার সাহেব খালি হাঁটার কথাই বলবো। কিন্তু তোমাকে আবার আমি সেই প্রথম ধারাপাতের প্রথম গতে চলে যাই। তোমাকে কিন্তু 2টা দল সম্পর্কে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। একটা দল যারা রক্তনালী চেপে দেয়, আরেকটা দল যারা রক্তনালী জমাট বাঁধে। আমরা কিন্তু ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল এগুলো দিয়ে রক্ত যারা চেপে আর রক্তনালী চাপে তাদের কথা বলেছি। রক্ত যারা জমাট বাঁধে তাদের কথা কিন্তু বলিনি। ওই দলটাকে কিন্তু মোকাবেলা করতে হয় হাঁটা দিয়ে। হাঁটতে গেলে রক্ত তরল থাকে, হাঁটতে গেলে রক্ত জমাট বাঁধার প্রবণতা কমে যায়, হাঁটতে গেলে রক্তনালীর ভিতরে রক্তের গতি 5 গুণ বেড়ে যায়। আমরা জানি যে যে নদী বহমান, সে নদীতে কখনো পলি পড়ে না। কাজে সেই বহমান রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধার প্রবণতা অনেক কমে যায়। আর তোমাকে আমরা বলেছি রক্তে অনেক অনেক ক্ষতিকর উপাদান আছে, রক্তের মধ্যে অনেক ভিলেন আছে,
সেই সমস্ত ভিলেন গুলা খুবই জব্দ থাকে যখন একজন ব্যক্তি হাঁটতে থাকে। আরেকটা জিনিস হলো হাঁটতে গেলে নতুন নতুন রক্তনালী বাইপাস তৈরি হয়ে যায়। একটা রক্তনালী যদি ব্লকও হয় দেখা যায় যে একটা বিকল্প পথ, বিকল্প নালী তৈরি হয়ে গেছে। কাজে হাঁটার কোনো বিকল্প নেই। আমরা সবসময় আমার রোগীকে বলি যে আপনি হাঁটেন, তাতে আপনার 70% কাজ হচ্ছে। আর আপনি ডায়াবেটিস, কোলেস্টেরল এগুলো নিয়ন্ত্রণ করতেছেন, ডাক্তার দেখাচ্ছেন, অ্যাঞ্জিওগ্রাম করতেছেন, অ্যাঞ্জিওপ্লাস্টিক করতেছেন, বাইপাস করতেছেন, তা করছে হলো 30। আপনি হয়তো 30-এ 30 পাচ্ছেন কিন্তু 70-এ 0 পাচ্ছেন। ইউ আর নট ডুইং ওয়েল রিয়েলি। কিন্তু আপনি 70-এ 70 পান, অন্য কিছু করেন না করেন, আই উইল নট রিয়েলি বদার। আপনি কিছু ওষুধ খান, ভালো থাকবেন, সত্যিই ভালো থাকবেন। এটাই হলো বাস্তবতা। কারণ এই হাঁটাই মোকাবেলা করে। হাঁটাতে ডায়াবেটিস কমে যায়, হাঁটাতে কোলেস্টেরল কমে যায়, হাঁটাতে উচ্চ রক্তচাপ কমে যায়, হাঁটাতে রক্ত তরলতা বৃদ্ধি পায়, হাতে রক্ত জমাট বাঁধার যে উপাদান সেগুলো নিধন হয়, হাঁটাতে নতুন করে রক্তনালী তৈরি হয়। তার জন্য হলো 70 নম্বর। সেই 70-এ 70 পেতে হবে আমাদের। সেটা রক্তনালী ব্লক হওয়ার আগে এবং পরে সবসময়ের জন্য এটা প্রয়োজন। তাতেই কিন্তু আমরা মানে রক্তনালী ব্লককে বিশালভাবে আমরা তাকে মানে অন্তত প্রতিকার করতে পারি, প্রতিরোধ করতে পারি, প্রতিষেধক হিসাবে ব্যবহার করতে পারি। আমাদের কাছে কিছু প্রশ্ন চলে এসেছে স্যার, একটু প্রশ্নতে চলে যাই। মোহাম্মদ এনামুল হোসেন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার বয়স 39 বছর, আমি গত অক্টোবর মাসে এনজিওগ্রাম করিয়েছি এবং মেইন 3টি রক্তনালীর মধ্যে 2টি ব্লক ধরা পড়ে, একটি 99.9% এবং একটি 70-80%। আমার উচ্চ রক্তচাপ রয়েছে এবং ডায়াবেটিস নাই। রিং না পড়ে ভালো থাকার উপায় আছে কি? এটা মনে হয় আমাদের দেশে খুব কমন কোশ্চেনের মধ্যে পড়ে স্যার। রিং না পড়ে হ্যাঁ, ভালো থাকার কোন উপায় আছে? হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন হওয়া উচিত। কারণ আমরা জানি যে এরকম ব্লক থাকলে পরে আমরা ডাক্তাররা খুবই বলি যে রিং বসা, ব্লক আছে রিং বসায় দিতে হবে। ব্লক নিয়ে ঘুরতেছো, রিং লাগাইতেছো না, কি করতেছো? তুমি তো বোমের মধ্যে বসে রইছো। দ্যাট ইজ হোয়াট উই স্পিক অল দ্য টাইম। এটা সবসময় বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্লকটা কোথায় সেটা ইম্পর্টেন্ট। আমাদের রক্তনালীর যে প্রধান যে ধমনী, যদি যদি ধমনীগুলো একটা গাছের মতো মনে হয়, গাছের যদি শিকড়ের দিকে যদি ব্লক থাকে, শিকড়ের গোড়ার দিকে, সরি মানে কাণ্ডের গোড়ার দিকে, গাছটা একদম গোড়াতে যদি ব্লক থাকে, তাহলে সেই ব্লকের কারণে তো পুরো গাছটাই আসলে পড়ে যাবে। আর যদি একটা শাখা প্রশাখায় থাকে ব্লক, সে ডাল ভাঙলেও আসলে তেমন কিছু যাবে আসবে না। কাজে কোথায় ব্লক সেটা খুব ইম্পর্টেন্ট। যদি ব্লকটা মূল রক্তনালী, যেটাকে আমরা লেফট মেইন বলি, সেখানে না হয়, কিংবা লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, বাম দিকের দুইটা ধমনীর একটি একটি প্রধান ধমনীর প্রথম ভাগটাতে না হয়ে থাকে, তাহলে যদি লেফট মেইনে না হয় কিংবা লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি প্রথম ভাগে না হয়ে থাকে ব্লক, তাহলে অবশ্যই এই রোগীকে কোনো রকম রিং বসানো ছাড়া, কোনো রকম বাইপাস ছাড়া যদি তাকে আমরা ব্যথা কমিয়ে দিতে পারি ওষুধের মাধ্যমে, তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা রিং বসানো কিংবা বাইপাস করার মতোই হবে। এবং তাদের জন্য কিন্তু চয়েসটা সবাই সমান। সে চাইলে রিং বসাতে পারে, সে চাইলে রিং না বসায় সে তার ওষুধপত্র নিয়ম কানুনের উপর থাকতে পারে। আমাদের বহু রোগী অনেকগুলো ব্লক নিয়ে যারা নিয়ম কানুন এবং হাঁটার মধ্যে এবং রিস্ক ফ্যাক্টর, অ্যাজ আই সেড, যেরকম বলেছি রিস্ক ফ্যাক্টর গুলোর কথা মনে রাখতে বলেছি আমি, যে রিস্ক ফ্যাক্টর কি, রিস্ক ফ্যাক্টর গুলো যদি নিয়ন্ত্রণে রাখা হয় এবং যদি তার লাইফস্টাইলকে ঠিক মতো, লাইফস্টাইলের মধ্যে হাঁটার কথা বলেছি আমি, হাঁটা ছাড়াও নিয়মিত ঘুমানো, ঠিক মতো খাবার দাবার করা, সেই জিনিসগুলো যদি সে লাইফস্টাইল এবং রিস্ক ফ্যাক্টর গুলো যে মডিফাই করে এবং কিছু ওষুধ পেতে হয়, যে ওষুধগুলা ওই ব্লক গুলোকে মসৃণ রাখবে, যে ওষুধগুলো রক্তনালীতে জামান বাঁধতে দেবে না, যে ওষুধগুলা চলমান রক্তকে প্রবাহিত করে রাখবে, সেই ওষুধ 2-3টা ওষুধ হলেই হবে। তাহলে সে বাইপাস কিংবা রিং এর সমান বেনিফিট পাবে। তবে তবে জানতে হবে যে এই ব্যথাটা, এই ব্লকটা যদি হঠাৎ বুকে ব্যথার কারণে হয়ে থাকে তখন ধরা পড়ে, তখন কিন্তু রিং লাগানোটা বেশি প্রয়োজন। আর যদি এই ব্লকটা কোনো বুকে ব্যথার কারণে পরীক্ষা নিরীক্ষা করার সময় ধরা পড়ে, তাহলে কিন্তু তার জন্য রিং বসানো কিংবা বাইপাস বাধ্যতামূলক নয়। এটা কোন পরিপ্রেক্ষিতে তার অ্যাঞ্জিওগ্রামটা করা হয়েছিল তার উপর অনেক কিছু নির্ভর করে। যদি কোনো ব্যক্তির কোনো লক্ষণ ছিল না, সে অ্যাঞ্জিওগ্রাম করে ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লকটা খুব স্ট্র্যাটেজিক্যাল এরিয়াতে নাই, তাহলে অবশ্যই তার জন্য অন্য কোনো চিকিৎসা না করলেও চলবে। কিন্তু তার যদি হঠাৎ বুকে ব্যথা করার কারণে অ্যাঞ্জিওগ্রাম করা হয়ে থাকে এবং তখন ব্লক ধরা পড়ে, তখন অবশ্যই ব্লকটা, তখনই সেটাকে চিকিৎসা করার খুব প্রয়োজন হয়। এই একটা ব্যাপারে আমার মনে হয় যে আমাদের খুব গণ সচেতনতার প্রয়োজন হয়। যখন হঠাৎ অনেক ব্যথা নিয়ে ভর্তি হয়, ঠিক সেই মুহূর্তে যদি রক্তনালীর ব্লকটাকে অ্যাঞ্জিওগ্রাম করে খুলে দেওয়া যায়, তাহলে আমরা বলেছিলাম যে দীর্ঘ সময় রক্তনালী ব্লক থাকলে পরে
হার্টের মাসেল গুলো ড্যামেজ হয়ে যায়। কাজেই ব্যথা শুরু হওয়ার সময় যদি রক্তনালীটা খুলে দেওয়া যায় তাহলে কিন্তু ড্যামেজ হয় না, হার্ট অ্যাটাকটা হয় না। সেই সময় খুব প্রয়োজন যে সেই সময় রিং বসানোটা প্রয়োজন। আর এছাড়া এর বাইরে অন্য সময় রিং বসানোটা খুব স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ জায়গা, শিকড়ের একদম গোড়ার কাছে, মানে রক্তনালীর গোড়ার কাছে যদি না হয় তাহলে খুব একটা প্রয়োজন পড়ে না। আমরা স্যার আমরা এখন যেহেতু বিভিন্ন ধরনের আমাদের যিনি প্রশ্ন করেছেন আমরা অবশ্য তার অ্যাঞ্জিওগ্রামের ছবিটা দেখি নাই। অ্যাঞ্জিওগ্রামের ছবিতে যদি দেখি যে তার লেফট মেইন কিংবা এলএডির গোড়াতে কোনো সমস্যা নাই তাহলে একেবারে বলা যায় যে তার জন্য রিং না বসালেও চলবে। আচ্ছা স্যার, আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমার বয়স 51 বছর, ডায়াবেটিস নেই, প্রেশার হচ্ছে 130/90। আমি কার্ডিজেম SR90 এবং সাথে রসুভা 5 মিলিগ্রাম খাই। আমার সমস্যা, পরিশ্রম করলে খুব ক্লান্ত লাগে এবং মাঝে মধ্যে মনে হয় হার্ট 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। ইসিজি ইকো করিয়েছি 8 থেকে 10 মাস আগে, তেমন কোনো প্রবলেম নেই। আমি এখন কি করতে পারি দয়া করে জানাবেন। আহ, আপনার যেহেতু আমরা বলেছি যে হার্টের ব্লকের একটা লক্ষণ হলো বুকে ব্যথা, কিন্তু আমরা এও বলেছি যে অতিরিক্ত ক্লান্ত হওয়া কিংবা শ্বাসকষ্ট হওয়া তাও কিন্তু হার্টের ব্লকের লক্ষণ। যেহেতু আপনি ক্লান্ত হয়ে পড়ছেন তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলে এই ক্লান্তির পিছনে আপনার হার্ট ব্লক দায়ী কিনা। সেটা করতে গেলে আমরা দুইভাবে করতে পারি। সেটা হলো যে একটা হলো যে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায়, কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করার বিধান সরাসরি নাই। বিধানটা হচ্ছে যে আপনাকে এমন কিছু পরীক্ষা করা, যেমন ধরেন আপনাকে পরিশ্রমের মধ্যে দিয়ে কোনো টেস্ট করা, পরিশ্রম করা অবস্থায় তারপর আপনাকে ইসিজি বা ইকো করা। সাধারণভাবে হার্টের ব্লক থাকলে ইসিজিতে সেটা ধরা পড়ার সম্ভাবনা 5 ভাগের কম, শতকরা। যদি হার্টে ব্লক থাকে ইকোতে সেটা ধরা পড়ার সম্ভাবনাও 5 ভাগের চেয়ে কম। তাহলে আপনার হার্টে ব্লক আছে 95 ভাগ ক্ষেত্রেই সেই ব্লক ইসিজি কিংবা ইকোতে ধরা পড়বে না, যদি যদি আপনার হঠাৎ করে ব্যথা না হয়, হঠাৎ করে হার্ট অ্যাটাক না হয়, ধরা পড়বে না। তাহলে নর্মাল একটা ইসিজি কিংবা নর্মাল একটা ইকো আপনাকে কিছুতেই এই গ্যারেন্টি দেয় না যে আপনার হার্টে ব্লক নাই। সে সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো কি, আপনার হার্টকে একটা পরিশ্রমের মধ্যে ফেলে দেই আমরা, একটা মেশিনের মধ্যে দৌড়ানোর ব্যবস্থা করা হয়, কিংবা আমাদের বঙ্গবন্ধুতে বাইসাইকেলের ব্যবস্থা আছে। সেই বাইসাইকেল কিংবা ওই মেশিনের মধ্যে আপনার হাঁটতে গেলে তখন আপনার হৃৎপিণ্ডের কাজের চাপ প্রায় 5 গুণ বেড়ে যায়। সেই চাপটা যদি আপনার হার্টে ব্লক থাকে তখন সেই এত ডিমান্ডটা তখন ওই সরু রক্তনালী দিয়ে যতটুকু রক্ত যায় তা ফিল আপ করতে পারে না। এবং সেটা তখন যদি আমরা ইসিজি করি কিংবা তখন যদি আমরা ইকো করি, যেটাকে আমরা ইটিটি বলি কিংবা স্ট্রেস ইকো বলি, সেই ধরনের টেস্ট যদি দেখা যায় যে আপনার খারাপ আসতেছে তখন আমাদের অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। আর ওই ধরনের টেস্টে যদি দেখা যায় যে না, আপনি অনেকক্ষণ ভালো হাঁটতে পারতেছেন, আপনার ইকো কিংবা ইসিজি যাই করেন না কেন সেই অবস্থায় সেখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তখন আমরা ধরে নিতে পারি যে শতকরা 80 থেকে 90 ভাগ সম্ভাবনা যে আপনার হার্টে ব্লক নেই। কিন্তু শুধু ইসিজি বা শুধু ইকো দিয়ে শুধুমাত্র 5 ভাগ ক্ষেত্রে বলতে পারবো যে আপনার নাই সম্ভাবনা। কাজে আমাদের উচিত হলো যে ওই সমস্ত ক্ষেত্রে আমাদের ওই ইটিটি কিংবা স্ট্রেস ইকো, ইটিটির চেয়েও উন্নততর হলো যে ব্যায়াম করার সময় ইকো করা, কিংবা ব্যায়াম করার সময় রেডিও নিউক্লিওটাইড, এখন বাংলাদেশে এমআরআইও এসেছে, এই সমস্ত টেস্টের মাধ্যমে জেনে নেওয়া যে আপনার ব্লক থাকার সম্ভাবনা কতটুকু। যদি এই টেস্টগুলোর রেজাল্ট খারাপ হয় তখন অ্যাঞ্জিওগ্রাম করে দেখা উচিত যে হার্টে ব্লক আছে কিনা। আপনার জন্য আমি পরামর্শ করব যে স্ট্রেস ইকো, এটা বঙ্গবন্ধুতেই শুধুমাত্র চালু আছে এখন। এটার খুবই অন্তত 80 থেকে 85 ভাগ ক্ষেত্রে আপনার সম্ভাবনা যে আপনার রোগটা ধরা পড়বেই, 15 ভাগ ক্ষেত্রে হয়তো মিস করবে এটা, কিন্তু তারপরও আপনার জন্য ওই টেস্টটাই হলো এখন প্রয়োজন, এটাই আমি মনে করি। এতক্ষণে বুঝে গেছি যে স্যার কি কি ধরনের ইনভেস্টিগেশন জেনারেলি আমরা এখানে করে থাকি। এই বিষয়ে এখন আমরা যাবো না, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। তবে স্যার এখন একটু ট্রিটমেন্ট অপশনে চলে যাই। হার্টের রক্তনালীর ব্লক হলে আমরা সাধারণত কি কি ট্রিটমেন্ট অপশন হাতে রাখি, এই ব্যাপারে স্যার যদি কিছু বলতেন। তাহলে তোমাদের দুইটা দলের কথা বলেছি, দুইটা দলের অনেকগুলো প্লেয়ারের কথা বলেছি। তো প্রথম কথা হলো যে প্রথম দল যারা রক্তনালী শুরু করে আসছিল, সে ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিংবা কোলেস্টেরল, এগুলো যদি বেশি থাকে এই ওষুধগুলো তো দিতেই হবে। এই ওষুধগুলো দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মাত্রার মধ্যে আসতে হবে। একটা একটা বিষয় ব্যাপারে বিশেষভাবে পরিধানযোগ্য, সেটা হলো যে একজন নর্মাল মানুষের খারাপ কোলেস্টেরলের মাত্রা যদি নর্মাল 160 হয়, একজন হৃদরোগের জন্য সেই মাত্রা কিন্তু 70 মিলিগ্রাম।
কাজেই রোগী যখন বলে যে আমার কোলেস্টেরল নর্মাল, সেটাকে কখনোই বিশ্বাস না করা। তার জন্য হলো 70 কাঙ্ক্ষিত লেভেল। কাজে তার কোলেস্টেরলের সেই ওষুধটা অত্যন্ত রিলিজিয়াসলি দিতে পারা উচিত। এবং কোলেস্টেরলের ওই ওষুধটাই কিন্তু ঘটনাক্রমে রক্ত জমাট বাধা প্রতিরোধ করে। কোলেস্টেরলের ওই ওষুধটাই কিন্তু রক্তনালীর পৃষ্ঠদেশটাকে মসৃণ রাখে, যাতে ওখানে রক্ত জমাট না বাড়তে পারে। কাজে এই কোলেস্টেরলের এই ওষুধটা কিন্তু অতি প্রয়োজনীয়। এছাড়া সরাসরি রক্ত তরল রাখার যে ওষুধ, অ্যাসপিরিন কিংবা ক্লোপিরগ্রাল এই ধরনের ওষুধ, সেই ওষুধগুলোও দিতে হয়। আর যদি রোগীর ব্যথা থাকে, হাঁটতে গেলে ব্যথা হয়, সেই ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিতে হয়। ব্যথা না থাকলে ওই ওষুধগুলোর কোনো প্রয়োজন নাই। কিন্তু মূলত একটা কোলেস্টেরলের ওষুধ যেটা রক্ত পৃষ্ঠদেশ সারফেসটাকে মসৃণ রাখে এবং রক্ত তরল রাখে, সেই ধরনের কোলেস্টেরলের ওষুধ এবং তার রক্ত তরল রাখার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ, এই দুটো ওষুধ সাধারণভাবে তাদের সারা জীবনই কন্টিনিউ করতে হয়। আর যদি তার বুকে ব্যথা হয়, সেই ব্যথার জন্য, ব্যথা কমানোর জন্য অনেক রকমের ওষুধ আছে, যার জন্য যেটা প্রযোজ্য তার জন্য সেটা দিতে হয়। ধন্যবাদ স্যার। স্যার তার সাথে আরেকটা জিনিস খেয়াল করা ভালো, সেটা হলো যে আমরা যখন তার যদি ডায়াবেটিস, কোলেস্টেরল, তার ডায়াবেটিস কিংবা ব্লাড প্রেশারও থাকে, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের চিকিৎসা করার সময় এমন ওষুধ দিতে হবে যে ওষুধ তার ডায়াবেটিস কন্ট্রোল করবে, আবার হার্টকে ওষুধ রক্ষা করবে, রক্তনালী রক্ষা করবে। যদি তার উচ্চ রক্তচাপ থাকে, তাহলে এমন ওষুধ দিতে হবে যে ওষুধ তার রক্তচাপকেও নিয়ন্ত্রণ করছে এবং রক্তনালীরও সুরক্ষা করছে। সেটাও একটু বুদ্ধি করে মাথার মধ্যে রাখতে পারলে ভালো। ধন্যবাদ স্যার। আরো দুটো ট্রিটমেন্ট অপশন স্যার, আমরা যখন এনজিওপ্লাস্টি এবং ওপেন হার্ট সার্জারি, এটা হচ্ছে ডক্টরদের কাছে এসে রোগীদের বলার সবচেয়ে বড় প্রশ্ন। শুধু ডক্টরের কাছে রোগীরাই না, তাদের যত আত্মীয় স্বজন আছে তারা এই ব্যাপারে ডক্টরদের কাছে প্রশ্ন করতে আসেন। তাইলে স্যার যখন ট্রিটমেন্ট প্ল্যান হবে, ড্রাগস ছাড়া এই যে ইন্টারভেনশন বা সার্জারির দিকে আমরা যাব, স্যার এই ব্যাপারে যদি একটু পরিষ্কার করে আমাদেরকে বলেন। তোমার হাতে কতক্ষণ সময়? কতক্ষণ সময় তোমার হাতে? 5 মিনিট স্যার, কতক্ষণ? যতটা ও আচ্ছা, সহজভাবে বলা যায়। আমি তো সহজভাবেই বলতেছি এতক্ষণ পর্যন্ত, সহজভাবেই বলবো। না স্যার, সেটা আর 5 মিনিটের মধ্যে যদি যদি তোমার হঠাৎ করে বুকে ব্যথা হয়, তার মানে হার্ট অ্যাটাক হচ্ছে হচ্ছে এরকম ভাব, তাহলে কিন্তু তখনই তোমাকে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। এবং অ্যাঞ্জিওগ্রাম করার অর্থ, তখন যদি রিং প্রয়োজন হয় তখন বসিয়ে দিতে হবে। এখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের অবকাশ খুবই অল্প। কিন্তু তুমি হাঁটতে গেলে ব্যথা হয়, ব্যথা বিশ্রাম নিলে কমে যায়, হার্টে ব্লক ধরা পড়লো, কিংবা ধরো কোনো কারণে তুমি ক্লান্তি লাগে, তুমি অ্যাঞ্জিওগ্রাম করতে যে তোমার ডাক্তার বললো অ্যাঞ্জিওগ্রাম করতে, ধরা পড়লো, ধরা পড়ার পর তখন তার জন্য চয়েস গুলা কি হবে? যদি তার ব্লকটা একদম মূল জায়গা থেকে, বড় ধমনীর গোড়ার দিকে না থাকে, তাহলে তার জন্য 3টা অপশনই সমান। সে বাইপাসও করতে পারে, সে রিংও বসাতে পারে, কিংবা সে কোনোটা না করে ওষুধপত্র নিয়ম কানুনের মধ্যে থাকতে পারে। এই যে তাকে অপশন দেওয়াটা, সেই অপশনটা দিয়ে রোগীর আসলে রোগীর লোকদের সাথে এবং রোগীর সাথে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে দিয়ে ব্যাখ্যা করা উচিত। রোগী সঙ্গত কারণে জিজ্ঞেস করবে, আমার ব্লকগুলো কি ওষুধে যাবে? উত্তর হচ্ছে না, ব্লক ওষুধে যাবে না। কিন্তু ওষুধ খেলে, নিয়ম মানলে আপনি যতদিন বাঁচবেন, রিং বসালেও ততদিন আপনি বাঁচবেন। এখন চয়েস ইজ ইয়ার। আপনি মানে রিং লাগানোর আনন্দে থাকতে চান, নাকি রিং না লাগায় ভালো আছেন সেটা বলতে পছন্দ করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেটা হলো ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনাকে পর্যাপ্ত সময় দিয়ে রোগীকে বোঝানো উচিত যে তার কি হচ্ছে তার জীবনে। সে ওষুধ না খেয়ে রিং না বসালে তার কি ক্ষতি হচ্ছে, কিংবা রিং বসালেই বা কি ক্ষতি হচ্ছে। খুবই খুবই স্পষ্টভাবে রোগীকে এটা বোঝানো, রোগী এবং রোগীর লোকদের নিয়ে একটা ছোট্ট মিটিং করে, সুন্দর করে সময় নিয়ে, তার জীবনের যদি লাইফস্টাইল চেঞ্জ করতে হয় কি কি করতে হবে, তার জীবনের ওষুধ এবং লাইফস্টাইলের যে গুরুত্ব, যে যে মহিমা, সেই মহিমা যে রিং এবং বাইপাসের চেয়ে অনেক বেশি, সেই মহিমার কীর্তন করতে হবে, তাকে মোটিভেট করতে হবে সারা জীবনের জন্য, যেন সে অন্যকেও মোটিভেট করতে পারে, সেগুলো করতে হবে। আর যদি রোগীর অনেক সময় অপশন থাকে যে সে ধরেন সে পাইলট, কিংবা সে ধরেন বিজনেসম্যান, উঠতে হয় অনেক, সে এই মাথার মধ্যে এটা রাখতে চায় না যে তার একটা ব্লক আছে, সে হয়তো রিং বসানোটা পছন্দ করে, ইট ইজ হিজ চয়েস। কিন্তু এগুলো বসে ইসে করতে হয়। কখনো কখনো একটা বড় সমস্যা হয় যে এই রোগীর রিং লাগবে না বাইপাস লাগবে। অনেকগুলা ব্লক, রিং দিয়েও হয়, বাইপাসও করা যায়, তখন কোনটা ভালো হবে? সেই প্রশ্নের সিদ্ধান্ত কিন্তু কখনোই একজন হৃদরোগ বিশেষজ্ঞ এককভাবে নেওয়া উচিত না।
কিংবা একজন হৃদরোগের শাল্য বিশারদ কিংবা কার্ডিয়াক সার্জনের একা একা নেওয়ার বিষয় না। এই সমস্ত ক্ষেত্রে পৃথিবীতে সর্বত্রই একজন হার্টের সার্জন, একজন হার্টের বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট, রোগীর লোক, রোগী নিজে এবং ওই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিজন, একজন লয়ার হতে পারেন, একজন জার্নালিস্ট হতে পারেন, একজন শিক্ষক হতে পারেন, তারা একটা মিটিং এ বসে বিশদ আলোচনা করে এই জিনিসটা তাদের সবার কাছে স্পষ্ট হওয়া উচিত যে একটা বাইপাস করলে আমি কি পাবো আর কি পাবো না, আর একটা রিং করলে আমি কি পাবো আর কি পাবো না, জিনিসগুলো পরিষ্কার হওয়া উচিত। এবং এই প্র্যাকটিসটার মধ্যে কিন্তু আমাদের খুব যাওয়া উচিত। যা হয় আর কি সেটা হলো যে আমরা কিন্তু খুব বায়াসড, খুবই বায়াসড। যখন কার্ডিওলজিস্ট মনে করে যে না রিং বসালেই সমাধান, আবার সার্জন মনে করে যে সার্জারি করলেই ভালো, কিন্তু সেখানে এক ধরনের মধ্যবর্তী থাকা দরকার যারা সিদ্ধান্ত নিবে যে আসলে আসল পথ কোনটা ভালো। কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো দেখা গেল কোনোটারই প্রয়োজন নেই। সত্যি কথা বলতে কি আমার অনেক রোগী আছে অনেকগুলো ব্লক নিয়ে অনেক বছর ধরে ভালো আছে এবং তার সত্যিই ভালো আছে, কারণ তাদের গোড়ায় কোনো রোগ ছিল না, তাদের মূল ধমনীতে তেমন রোগ নাই এবং দে আর ভেরি হ্যাপি। এটুকু আমি আপনাকে বলতে পারি, এটা তোমাকে বলতে পারি। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে আমাদের আসলে প্রশ্নের শেষ নেই, কিন্তু এক অনুষ্ঠানে আসলে সকল প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। তবে আজকে স্যার আমাদের যেভাবে বুঝিয়েছেন, আমি মনে করি এর চেয়ে সহজ ভাবে হার্টের কোনো অসুখকে বুঝিয়ে দেওয়া সম্ভব না। ধন্যবাদ স্যার, আজকে আপনার ব্যস্ততম সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আমাদের দর্শকদের প্রতি আপনার যদি শেষ কোনো কথা থেকে থাকে, তাদের বিদায় জানানোর প্রাককালে আপনাকে অনুরোধ করছি সেই মেসেজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে ভালো থাকতে ভালো হইতে পয়সা লাগে না, এটা বলি না আমরা? ভালো থাকতেও তেমন পয়সা লাগা উচিত না। আমরা যদি খুব ভালো করে হাঁটি আর যদি নজরদারিতে রাখি যে আমাদের ডায়াবেটিস, কোলেস্টেরল কিংবা উচ্চ রক্তচাপ আছে কিনা, তাহলে কিন্তু আমরা অনেক কাজ করে ফেলবো। এবং এমনকি যদি আমাদের ব্লক ধরাও পড়ে, তবুও যদি আমরা হাঁটি এবং আমরা যদি এই সমস্ত রিস্ক ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করি এবং 2-3টা ওষুধ নিয়ম মতো করে খাই, তাহলে খুব বেশি যে আমাদের ডাক্তারদের প্রয়োজন হবে তা না। এবং যখনই আপনি একজন ডাক্তারকে মিট করবেন, আমি মনে করি এটা আপনার অধিকার, আপনার জানার যে আপনার কি রোগটা হয়েছে, আপনার ভবিষ্যৎ কি, আপনার এই চিকিৎসার কতটুকু সুফল আপনাকে দিবে, আপনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসার কারণে কোনো ক্ষতি আপনার হতে পারে কিনা, এই ব্যাপারে বিশদ জেনে নেওয়াটা অধিকার আপনার যেমন আছে, আমাদের চিকিৎসকদের আপনাকে বলারও অধিকার আছে। এবং ধৈর্য ধরে সুন্দর করে সেটা শুনবেন। এবং একজন চিকিৎসক যখন কোনো পরামর্শ দেন চুপ করে শুনবেন, তার কথা শেষ হলে তারপর তাকে কোনো প্রশ্ন করবেন। তার প্রতিটা কথাই হয়তো মূল্যবান। রিং বসানো কিংবা বাইপাস করার চেয়েও মূল্যবান হতে পারে তার কথা, তার উপদেশ। এই বিশ্বাস আপনাকে করতে হবে। সেই 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 উপদেশ যদি আপনি মানতে পারেন তাহলে হয়তো আপনি অনেক বেনিফিট হবেন। ঠিক সেই মুহূর্তে আপনি পাল্টা কোনো প্রশ্ন করতে যাবেন না। ওই প্রশ্নগুলো সুন্দর করে শুনবেন এবং মানবেন এবং জীবনে সেটাকে প্রয়োগ করবেন, তাহলেই হয়তো অনেক ভালো থাকতে পারবেন। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা হার্টের রক্তনালী ব্লক নিয়ে আলোচনা করলাম। তবে প্রতি অনুষ্ঠানের শেষে একটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে আপনার একটি আদর্শ জীবন ব্যবস্থায় আপনাকে সকল ধরনের রোগ থেকে মুক্ত রাখতে পারবে। দর্শক, আজকে এই শীতের সন্ধ্যায় আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো তথ্য নিয়ে সেই তথ্য শেয়ার করতে দেখা হবে। বিদায়। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our